এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাল্টে যাচ্ছে জামায়াতের রাজনীতি। বিএনপি লীগকে টেক্কা দিতে এবার পাওয়ার পলিটিক্স করবে জামায়াত। যে 5 মাস্টার কৌশলে আগাবে জামায়াত। ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পরিবেশমন্ত্রী। আরও জানাবো, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা, সড়ক পরিবহন মন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে জামাত জোট প্রায় 40% ভোট পেয়েছে। এটা তো বলতে গেলে জামায়াতে ইসলামের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। কিন্তু ভোট পাওয়া যতটা কঠিন, এই ভোট ধরে রাখা তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। ভাবুন তো, যারা এই 40% ভোট দিয়েছে, এরা কি সবাই জামায়াতের রোকন বা সাথী? না, মোটেও না। এরা হলো সাধারণ মানুষ, বিকল্প খুঁজছিল। বিএনপি, আওয়ামী লীগ কিংবা স্বৈরাচারীর বাইরে কেউ একজন দরকার ছিল তাদের। এখন সবচেয়ে বড় প্রশ্নটা এটাই, জামাত এই বিশাল জনসমর্থন ধরে রাখতে পারবে নাকি আবার পুরনো খোলসে ঢুকে যাবে? এই সমর্থন ধরে রাখতে আরও বাড়াতে হলে জামাতকে এবার নিজের চেনা গণ্ডি পেরিয়ে আসতে হবে। শুধু দাওয়াতি কাজ দিয়ে আর চলবে না। আজ একটা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, যেটা বাস্তবায়ন না করলে জামায়াতের এই 40% ভোট ব্যাংক এক মুহূর্তেই ভেঙে পড়বে। প্রথম কাজ, দেশের আলেম সমাজকে এক ছাতার নিচে আনতে হবে। একটা সার্বজনীন প্ল্যাটফর্ম দরকার। এতদিন কত রকম ইসলামিক দল, কত মত, কে কার সাথে। এই বিভক্তির ফাঁকেই তো সবাই টিকে গেছে, সুযোগ নিয়েছে। জামাতকে এবার এমন এক ওলামা জামাত তৈরি করতে হবে, যেখানে শুধু নিজেদের আলেম নয়, দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি সব ধারার আলেমরা সম্মানের সাথে থাকবেন। আকিদা বা মাঝহাব যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাজনৈতিক ঐক্যে সবাই এক ছায়াতলে আসবেন। দ্বিতীয় প্রস্তাব, নতুনভাবে গড়ে তুলতে হবে মহিলা জামাত। পুরনো মহিলা বিভাগের কাঠামো অনেকটাই গোড়া, সিলেবাস নির্ভর। এখন দরকার এমন এক মহিলা জামাত, যেখানে গৃহিণী থেকে কর্পোরেট নারী, পর্দা বেপর্দা সবাই জায়গা পাবে। রোকন বা সাথী হওয়ার কোনো বাধ্যবাধকতা থাকবে না। এটা হবে একেবারে নারীদের অধিকার নিয়ে লড়ার প্ল্যাটফর্ম, পরিচ্ছন্ন রাজনৈতিক সংগঠন। আর সবচেয়ে চ্যালেঞ্জিং, ছাত্র রাজনীতি। নতুনভাবে ছাত্র জামাত গড়তে হবে। অনেকে বলতেই পারেন, শিবির, ছাত্রী সংস্থা তো আছেই, তাহলে আবার নতুন ছাত্র সংগঠন কেন? কারণটা পরিষ্কার। শিবির বা ছাত্রী সংস্থা তাদের নিজস্ব নৈতিক ও আদর্শিক কাজ করে, কিন্তু নতুন ছাত্র জামাত হবে একেবারে রাজনৈতিক ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্রলীগের মতো। এখানে নারী পুরুষ, মুসলিম অমুসলিম যে কেউ থাকতে পারবে। যারা এখনও শিবিরের অনুশাসন মানতে রাজি নয়, কিন্তু জামায়াতের ভিশন বা কাজ পছন্দ করে, তাদের জন্যই এই প্ল্যাটফর্ম। একটা দল তখনই টিকে থাকে যখন সমাজের প্রতিটা স্তরে শেকড় গাড়ে। বিএনপি, আওয়ামী লীগ যেমনটা করেছে, জামাতকেও সেটাই করতে হবে। মিডিয়া সেল, কৃষিবিদ জামাত, চতুর্থ শ্রেণী কর্মচারী জামাত, কৃষক জামাত, ইঞ্জিনিয়ার্স জামাত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জামাত, জামায়াত পরিবার, এভাবেই অঙ্গ সংগঠন গড়তে হবে। প্রতিটা পেশার মানুষ নিজের স্বার্থ, নিজের অধিকার নিয়ে এসব সংগঠনে যুক্ত হবে। কৃষক কৃষক জামাতে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স জামাতে, এভাবেই সবাই জামায়াতের সাথে কানেক্টেড থাকবে, সম্মানিত বোধ করবে। এই অঙ্গ সংগঠনগুলো পরিচালনার নিয়মও স্পষ্ট। কোনো বাধ্যবাধকতা থাকবে না, রোকন বা সাথী হওয়ার দরকার নেই। ইচ্ছা হলে যুক্ত হবে, চাইলে বেরিয়ে যাবে, একদম ওপেন ডোর পলিসি। মূল জামাত, মহিলা জামাত, শিবির, ছাত্রী সংস্থা এগুলো থাকবে সমাজ গঠনের কাজে। কিন্তু রাজনৈতিক অঙ্গ সংগঠনের পোস্ট বা পদবি নিয়ে সামাজিক সংগঠনের দোহাই দেয়া যাবে না। রাজনীতি করবে রাজনৈতিক মাইন্ডের মানুষ, বাকি কাজ করবে মূল সংগঠন। অনেকে ভাবতে পারেন, এত কিছু কেন? 40% ভোট তো এমনিই পেয়েছে জামাত। কিন্তু এই মাস্টার প্ল্যান ছাড়া কি হবে জানেন? যারা ভোট দিয়েছে তারা জামাতের সাথে কোনো কানেকশনই অনুভব করবে না। তখন এই ভোট ব্যাংক চলে যাবে এনসিপি বা অন্য নতুন দলের কাছে। আর এনসিপিও যদি ধরে রাখতে না পারে, তখন জনগণের হতাশার সুযোগ নিয়ে পুরনো আওয়ামী লীগ আবার ফিরে আসার ভয় তৈরি হবে। তখন মানুষ ভাববে, বিএনপি ঠেকাতে, সামলাতে আবারও আওয়ামী লীগ লাগবে। তাই জামাতের এই পরিবর্তন শুধু দলের জন্য নয়, দেশের জন্যও জরুরি। জামাত কি পারবে নিজের ট্রেডিশনাল গণ্ডি ছেড়ে আসতে? প্রশ্নটা এখন এখানেই। এই প্রশ্নের জবাব আসলে জামাতকেই দিতে হবে। কিভাবে দেবে? দেখাতে হবে তাদের নেতৃত্বে নতুনদের জায়গা করে দিচ্ছে, পথ খুলে দিচ্ছে।
মানুষ দেখতে চায় এই নতুন সমর্থকদের কাউকে কি তারা কেন্দ্রীয় কমিটি, আমিরের উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ বা মজলিসে তুলছে। যদি জামাত সত্যিই দল বাড়াতে চায় তাহলে বাইরের যোগ্য সমর্থকদের ভেতরে টেনে নিয়ে মর্যাদা দিতে হবে, না হলে তারা কখনোই পুরনো খোলস ছাড়াতে পারবে না, পুরনো রাজনীতিতেই আটকে থাকবে। বিএনপি আওয়ামী লীগকে ঠেকানোর দূরের কথা, নিজেরাও পিওর পাওয়ার পলিটিক্সে পিছিয়ে পড়বে। জামায়াতে ইসলামী তো ইসলামিক দল, তাদের উচিত নিজেদের ইতিহাস থেকেই শিক্ষা নেওয়া। মক্কা বিজয়ের পর রসুলের কাজটা দেখুন। যারা পরে ইসলাম গ্রহণ করেছিলেন সেই খালিদ বিন ওয়ালিদকে সামরিক নেতৃত্ব দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন যোগ্য। আবু সুফিয়ান, যিনি আগে ইসলাম বিরোধী ছিলেন, তাকেও সম্মান দিয়ে বলেছিলেন যে তার ঘরে আশ্রয় নেবে, সে নিরাপদ। অথচ যারা শুরু থেকেই সাথে ছিলেন তাদের সবাইকে তো সামরিক বা রাজনৈতিক নেতৃত্বে আনেননি, রাসূল দেননি। আজকেও জামায়াতের উচিত নতুন আসা যোগ্য খালিদ বা আবু সুফিয়ানের মতো মানুষদের জায়গা দেওয়া, সম্মান দেওয়া। না হলে ইসলামের ইতিহাসের সেই রাজনৈতিক প্রজ্ঞা তারা দেখাতে পারবে না। সিদ্ধান্ত এখন জামাতের শীর্ষ নেতৃত্বের। তারা কি ক্যাডার নির্ভর ছোট দল হয়ে থেকে যাবে, নাকি বড় সবার জন্য উন্মুক্ত রাজনৈতিক দলে বদলাবে? যদি তারা এই রোডম্যাপ বাস্তবায়ন করে 2031 সালের নির্বাচনে আর কারো দয়ার দরকার পড়বে না। আর যদি গণ্ডির ভেতরেই আটকে থাকে, রাজনীতি তাদের ছাড়বে না। এবার আসল কথায় আসি, জামাত যদি এগুলো না করে তাহলে কি হবে? চলুন একটু বিশ্লেষণ করি। আজকে আমরা সাধারণ কোনো রাজনৈতিক তর্ক করছি না, আমরা এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যে বাস্তবতা শহীদ উসমান হাদি তার জীবন দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। তিনি বলে গেছেন আরেকটা সিপাহী বিপ্লবের মতো করুণ পরিণতি হতে পারে। 1857 সালের সেই বিপ্লবের পর মুসলমানদের সঙ্গে যা হয়েছিল, গাছের ডালে ঝুলিয়ে রাখা, সেই রাস্তায় কি বাংলাদেশ এগোচ্ছে না? একটু ভেবে দেখুন। সবচেয়ে বড় ইসলামপন্থী পাওয়ার হাউস ছিল জামায়াতে ইসলামী। 2006-এ তাদের আমির সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ মন্ত্রিত্ব ছাড়ার 10 বছরও যায়নি, তাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে। লাখ লাখ নিবেদিত কর্মী থেকেও কিচ্ছু করতে পারেনি দলটি। শহীদ উসমান হাদি এই জায়গাটাই দেখিয়ে দিয়েছেন, সংখ্যা দিয়ে কিছু হয় না। কোটি কর্মী, কোটি নেতা, তবু যদি রাষ্ট্রের কাঠামো বা ন্যারেটিভ কন্ট্রোল না থাকে, সবাই অসহায় দর্শক হয়ে থাকবে। স্ট্রাকচারাল পাওয়ারের সবচেয়ে বড় হাতিয়ার কি? মিডিয়া। এখানেই ইসলামপন্থীরা সবচেয়ে বড় ব্যর্থতা দেখিয়েছে। প্রথম আলো বা বড় বড় সেকুলার মিডিয়ার বিপরীতে কোনো শক্তিশালী মিডিয়া হাউস বানাতে পারেনি। আজকের দিনে মাত্র 5 কোটি টাকা হলেই ভালো প্রেস কেনা যায়। কোটি কোটি ইসলামপন্থী মানুষের কাছে এটা কোনো ব্যাপার না। তবু দেখুন বাস্তবতা, প্রথম আলোর তীব্র আলোর বিপরীতে আমার দেশ নামে এক টুকরো কেরোসিনের বাতি জ্বলছে, তারও নিজের প্রেস নেই, ভাড়ায় চলে কাজ। যারা নিজেদের কথা বলার জন্য একটা প্রেস কিনতে পারে না, তারা কিভাবে রাষ্ট্র চালাবে? মিডিয়া ছাড়া ইসলামপন্থীদের ভবিষ্যতের করুণ দশার জন্য দায়ী থাকবে কে? এই দুর্দশার আর একটা বড় কারণ তাদের নিজেদের ভেতরের বিভক্তি। এখন আমার মদিনার আউস আর খজরাজ গোত্রের কথা মনে পড়ছে। আগে ওরা ছিল চিরু শত্রু। রাসূল মদিনায় এসে ওদের বন্ধুত্ব করিয়ে দিলেন, ওরা একসাথে শক্তিশালী হয়ে উঠল। তখন মদিনার ইহুদি ডিপ স্টেট এই ঐক্যকে নিজেদের জন্য হুমকি মনে করল। ডিপ স্টেটের মূল চালক ছিল শামস ইবনে কাইস। সে বলে উঠল, আউস আর খজরাজ এক হয়েছে, এখন আমাদের আর কোনো রাজনীতি নেই, শুধু ওরা যতদিন বিভক্ত থাকবে আমরা টিকে থাকতে পারব। এরপর একজন যুবককে পাঠানো হলো, সে পুরনো দিনের গৌরবের কবিতা পড়ল, আর তাতেই 2 গোত্রে আবার ফাটল পড়ল। 2 গোত্র আবার একে অপরের বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করল। আজকের বাংলাদেশেও ডিপ স্টেট ঠিক এই ফর্মুলায় খেলছে। শাসক গোষ্ঠী একদল চরমণি জমিয়াতকে লোভ দেখাচ্ছে, এই তো হেভিওয়েট, এগিয়ে আছো, এই অহংকারে ওরা দল ছেড়ে বেরিয়ে গেল। ইসলামপন্থীদের বিভক্ত করার এই কৌশল যুগ যুগ ধরে চলে আসছে। জামাতকে এবার এই জায়গায় কাজ করতে হবে। আগামী 5 বছরে অন্তত 5টা শক্তিশালী মিডিয়া গড়ে তোলা, এটাই তাদের করতে হবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।